ইফতার পার্টির খাওয়া-দাওয়ার পর্ব শেষ হয়েছে বেশ আগে। ঘড়ির কাঁটা রাত ৮টা ছুঁই ছুঁই করছে প্রায়। তিতির তমা দুজনেই এক প্রকার ছটফট করছে এখান থেকে যাওয়ার জন্য। তবে যেতে পারছে না, আটকে আছে দুজন। তমা এখনকার সেরা শিক্ষার্থী ছিল। তিতির এই এলাকায় পড়াশোনা না করলেও দেওয়ানবাড়ির মেয়ে আর নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গ্রামময় খ্যাতি তার। শিক্ষকরা নানা ধরনের আলাপ চালাচ্ছে তাদের সাথে। সে পর্ব শেষ হতেই হাঁপ ছাড়ারও সময় পেল না। তমার পুরাতন বন্ধু-বান্ধব এসে ঘিরে ধরল তাদের। বলা বাহুল্য সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তিতির। তমার মুখে তারা তিতিরের প্রচুর গল্প শুনত শিক্ষকদের মুখেও। সবাই একসময় লুকিয়ে থাকতো মেয়েটাকে দেখতে। গুণের সাথে সাথে রূপের প্রশংসা আরো শুনত। অবশ্য শুধু তিতির নয়, দেওয়ানবাড়ির সব ছেলেমেয়েরই রূপে গুণে ভদ্রতার চর্চা পুরো এলাকায় সবসময়ই। তিতির ছটফট করে তাকাচ্ছে তমার দিকে। বাড়িতে বারবার বলে এসেছে ৮টার মধ্যে ফিরবে। যদিও বাড়িতে এখনই মামারা বা ঈশান কেউ ফিরবে না, তবুও অশান্তি লাগছে তার। দূর থেকে বুকে আড়াআড়ি হাত গুজে নিষ্পলক তিতিরকে দেখছেন একজন। মুগ্ধতায় বিস্মিত হচ্ছে তিনি। চোখের পলক ফেলতেও ভুলে গেছেন তাওমিদ কায়েস কলেজের নতুন প্রফেসর তিনি। বাংলার টিচার হিসেবে এসেছেন। সবে মাসখানেক হলো জয়েন করেছে সে। এ বছরই বিসিএস এ টিকে পোস্টিং হয়েছে এখানে। পাশে কারোর গলার শব্দে দৃষ্টি সরালেন তিনি। মিস রুবি এসে দাঁড়িয়েছেন পাশে। মিস রুবিও এখানকার বাংলার টিচার, একই ডিপার্টমেন্ট। বয়সে খানিকটা বড়ই হবে। তাওমিদকে যথেষ্ট স্নেহ করেন তিনি। রোমান্টিক দিক থেকে কিনা বোঝা যায় না, তবে ইমোশনাল দিক থেকে তো অবশ্যই। মিস রুবির কেউ একজন ক্যান্সারে মারা গিয়েছে ৩ বছর আগে। সেই মৃত ব্যক্তির চেহারার সাথে নাকি দারুণ মিল তাওমিদের। যাই হোক, তাওমিদ এর দৃষ্টি অনুসরণ করতেই মৃদু হাসলেন তিনি। নিচু গলায় বললেন, কাকে দেখছেন? তাওমিদ কায়েস চাইলেন এড়িয়ে যেতে পারতেন বিষয়টা। গেলেন না। দৃষ্টি মিস রুবির দিকে ফিরিয়ে বললেন, মেয়েটা আপনাদের স্টুডেন্ট ছিল? তিতিরের কথা বলছেন তো? নাম জানা নেই। মিস রুবি হাসলেন খানিকটা। বুকের ভিতরটা হু হু করে উঠল। তবে সাথে সাথেই জবাবও দিলেন, আপনি যার দিকে তাকিয়ে তার নাম তিতির। ভালো নাম জানা নেই, এখানকার স্টুডেন্ট ছিল না। ইনফ্যাক্ট এই এলাকাতেই ওর পড়াশোনা নয়। এটা ওর মামাবাড়ির এলাকা। ও পড়াশোনা করতো ওর বাবার বাড়ির এলাকাতে, দিনাজপুরে। বোর্ড স্ট্যান্ড করা স্টুডেন্ট। দেওয়ানদের চেনেন তো নাকি? মাথা ঝাঁকায় তাওমিদ। দেওয়ানদের এলাকায় কে না চেনে? মিস রুবি হাসলেন। ওই দেওয়ানবাড়ির মেয়ে। মামাবাড়ি যদিও এটা, তবে এখানেই ওর বড় হওয়া। তাহমিদ অমায়িক হাসল রুবির দিকে তাকিয়ে। গলা খাদে নামিয়ে বলল, আপনি কিন্তু জিনিয়াস। এলাকার সবার খবর থাকে আপনার কাছে। মিস রুবি মাথা নাড়লেন। বিজ্ঞের মতে বলল, সবার নয়, অবশ্য যাদের রাখার মতো। ওই যে তিতিরের পাশে মেয়েটাকে দেখছেন, সেও দেওয়ান বাড়ির। তিতিরের কাজিন। ও আমাদের স্টুডেন্ট, একই রকম জিনিয়াস। তাছাড়া ভালো স্টুডেন্টদের সুনাম শিক্ষকদের কাছেই থাকে। তাহমিদ নিঃশব্দে হাসে, তাকায় আবার তিতিরের দিকে। আয়োজন খোলা মাঠে করা হয়েছে। আশেপাশে প্রচুর লাইটিং করা। আকাশে জ্যোৎস্নার মেলা বসেছে আজকের। এমন খোলা আকাশের নিচে রাত্রির বেলা মেয়েটাকে অন্য জগতের মেয়ে বলে মনে হচ্ছে। মিস রুবি খানিকটা ঘেঁষে আসলো, বাঁকা গলায় বলল, মেয়েটাকে নিয়ে কিছু ভাবছেন নাকি? তাহমিদ ঘাড় চুলকালো মাথা ঝুঁকিয়ে। লাজুক হেসে বলল, ভাবার মতো মেয়ে নয় কি? মিস রুবির মনটা খচখচ করে ওঠে, তবে হাস্যোজ্জ্বল গলায় বলে, আপনিও পাত্র হিসেবে লেটার মার্ক ট্রাই করে দেখবেন। বয়সও কম হলো না, ২৯ চলছে। তাওমিদের সুদর্শন মুখখানা হাসি হাসি। দৃষ্টি তিতিরের দিকে। তিতির গল্প গুজবে ব্যস্ত বেশ কয়েকজনের সাথে। তাওমিদ মিস রুবিকে ইশারা করে সেখান থেকে খানিক দূরে গিয়ে দাঁড়াতে। দুজন এসে দাঁড়ায় একটু নীরব জায়গায়। ওদিকে ছেলেমেয়েদের প্রচুর শব্দ আসছিল। নিজের শার্টটা টেনে সোজা করলেন। মাথায় হাত চালাতে চালাতে বললেন, চাকরিটা আবার থাকবে তো? রুবি হেসে ফেলে তাহমিদের কথা ভঙ্গিতে। আলবাত থাকবে, দাঁড়ান ডাকি ওদের দু বোনকে। তাহমিদ ব্যস্ত হয়, দু হাত তুলে নিষেধ করে ডাকতে। রুবি শুনল না, ব্যস্ত গলায় বলল, নর্মাল কনভারসেশন, ওয়েট।
অদূরে দণ্ডায়মান এক ছাত্রীকে দিয়ে ডাক দেওয়া হলো তিতির তমাকে। ম্যাডামের ডাকে প্রায় সাথে সাথেই তিতিরের হাত ধরে ছুটে এলো তমা। সালাম জানালো দুজনেই। মিস রুবি অত্যন্ত বিনয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন তাহমিদ কায়েসকে। ওরা দুজনও একই বিনয়ের সাথে সালাম দিল। তুমি তো তিতির না? জি মিস। তোমাদের ভাই বোনের পড়াশোনার ট্যালেন্টের বর্ণনা আমরা সবসময় দেই নতুন স্টুডেন্টদের। থ্যাংক ইউ মিস। আছো তো কয়েকদিন এখানে? হ্যাঁ, ঈদের পর 7 দিন সর্বোচ্চ। মিস রুবি আর চোখে তাকালো একবার তাহমিদের দিকে। তাহমিদ কিছু বলল না। আছো তো কিছুক্ষণ নাকি? তমা মাথা নাড়ল বিনয়ের সাথে বলল, এখনই বের হব, এর বেশি দেরি হলে বাসায় রাগারাগি করবে। মিস রুবি ব্যস্ত হলেন। বেশ তো যাও, তাহমিদ সাহেব এগিয়ে দিয়ে আসুক। না না মিস, আমরা যেতে পারবো, 10 মিনিটই তো। তাহমিদ এগিয়ে এলো খানিকটা, ভদ্র গলায় বলল, ইটস ওকে, চলো অন্তত রিকশায় তুলে দিয়ে আসি। তমা তিতির মুখ চাওয়াচাওয়ি করলো। দুজনের মনের কথা পড়ে ফেললো বোধহয় দুজনেই। শত শত স্টুডেন্ট আজকের এখানে, সবাইকে কি তাহমিদ স্যার রিকশায় তুলে দিয়ে আসবেন? তবে আলাপ আলোচনা বাড়িতে গিয়ে করার জন্য তুলে রেখে রুবির থেকে বিদায় নিয়ে হাঁটা ধরল তিনজন। তাহমিদ পাশাপাশি হাঁটছে তিতিরের, আর চোখে খেয়াল করছে মলিন মুখখানা। খুব আদুরে মুখ। একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো মন খারাপের কারণ। করা হলো না। শিক্ষক বেশে থেকে শিক্ষার্থীদের সাথে রোমান্টিসিজম করা নিশ্চয়ই ভালো দেখায় না। যা হবার পরে হবেক্ষণ। কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে দাঁড়ালো ফাঁকা রাস্তায়। একটা রিকশাও দেখতে পাওয়া যাচ্ছে না। তিতির তমা দুজনেই হাঁসফাঁস করলো। তমা মিহির গলায় বলল, স্যার এ সময়ে রিকশা পাওয়া যায় না, আমরা চলে যেতে পারবো? তাহমিদের মুখ চিন্তিত লাগলো। তিতিরদের বাড়ির রাস্তা এই মুহূর্তে অস্বাভাবিক নীরব। বাকি শিক্ষার্থীরা আরো পরে যাবে, সুতরাং এই ফাঁকা রাস্তায় দুটো মেয়েকে একা পাঠাতে মন সায় দিল না তার। স্বাভাবিক গলায় বললে, চলো এগিয়ে দিয়ে আসি খানিকটা। তিতির জলদি নিষেধ করে বসলো। স্যার সত্যিই আমরা চলে যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। কষ্ট নয়, বরং যেতে পারলে ভালোই লাগবে। জি স্যার, বলার দরকার নেই। আপাতত কলেজ যাওয়ার নয়, তার মধ্যে তোমার টিচারও ছিলাম না, সুতরাং তিতির বা তমা দুজনেই। তাহমিদ কায়েসের গলার সুরে খানিকটা ইতস্তত বোধ করছে। তিতিরের প্রতি লোকটা যে আলাদা একটা কেয়ার দেখাচ্ছে তা দৃষ্টিতেই বোঝা যাচ্ছে। তবে তমা প্রতিবাদ করে উঠল এক প্রকার, তবুও স্যার তো স্যারই হয়, ক্লাস করি বা না করি। তাছাড়া কত বড় আপনি, কেমন একটা বয়স্ক লাগছে না? আমার কিন্তু বয়সটা অতও নয় যতটা ভাবছো। চুপসে এলো দুজনেরই মুখ। তমা আর চোখে তাকালো তিতিরের দিকে। ইতস্তত করে রাস্তার দুপাশে হাঁটা ধরতেই চোখ পড়ল খানিক দূরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দিকে। কালো বিধায় চোখে পড়তে বেশ সময় লাগলো। আরো কয়েক পা এগোতেই শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল দুজনের। একে অপরের হাত আঁকড়ে ধরলো। আচমকা দাঁড়িয়ে পড়া আর তমার হাত ওভাবে আঁকড়ে ধরায় তাহমিদ বোধহয় একটু ভয়ই পেল। তিতির ব্যথা পেল কিনা সেই চিন্তায় মরিয়া হয়ে খুব কাছে চলে এলো, উত্তেজিত গলায় বলল, ঠিক আছে তুমি, লেগেছে কোথাও? তিতির ছিটকে সরে দাঁড়ালো। কয়েক ফুট দূরেই গাড়িটা বন্ধ অবস্থায় দাঁড় করানো। ঈশানের গাড়ি এটা। ভিতরে ঈশানের মুখটাও দেখতে পাওয়া যাচ্ছে। অগ্নি ঝরছে সেই মুখখানা থেকে। অন্ধকারের মধ্যে অগ্নিদৃষ্টি চোখ এড়ালো না তমা বা তিতিরের। তাহমিদের মধ্যে ভ্রু কুঁচকে আছে। ভাবছে তিতিরের আচমকা এত অস্থিরতার কারণ। বারবার ব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে ব্যস্ত। আশ্চর্যজনকভাবে ঈশান গাড়ি থেকে নামছে না, পর্যবেক্ষণ করতে ব্যস্ত বোধহয়। তাহমিদ অতি উত্তেজনায় তিতিরের গা ঘেঁষে দাঁড়ালো। এতক্ষণ দুজনের দৃষ্টি অনুসরণ করে সামনে চোখ গেল সে বেচারার। কিছু দূরেই গাড়িতে বসারত ঈশানকে চোখে পড়ল। কপালে ভাঁজ পড়ল তাহমিদের। তার মনে প্রাণে চিন্তা হলো ঈশান সম্ভবত বিরক্ত করে তিতিরদের। সে ভয়েই মেয়ে দুটো এমন চুপসে আছে। এতবার জিজ্ঞেস করেও তমা বা তিতিরের ভয়ার্ত মুখ থেকে যখন কিছু উচ্চারণ করাতে পারল না, তখন সে বিশ্বাস চূড়ান্ত হলো যেন। আর দ্বিতীয়বার তৃতীয়দের কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। হন্তদন্ত পায়ে এগিয়ে গেল ঈশানের গাড়ির দিকে। তমা তিতির আঁতকে উঠে থামানোর চেষ্টা করেও সম্ভব হলো না।
ততক্ষণে তাহমিদ পৌঁছে গিয়েছে ঈশানের কাছটায়। রাগে জর্জরিত হয়ে ধমকে উঠল ঈশানকে। রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা একটা ট্রেন্ডে পরিণত করে ফেলা হয়েছে, তাই না? মেয়ে দেখলে হুঁশ থাকে না? ঈশানকে বলা তাহমিদের এই কথায় মাথায় বাজ পড়ল তিতিরের। আকাশ থেকে সটানে বজ্রপাত পড়ল যেন তার আর তমার মাথায়। চোয়াল ঝুলে পড়েছে দুজনের। বাঘের খাঁচায় ঢুকে বেড়াল বাঘকে বলছে, আমাকে মাসি ডাকবি শালা। বিষয়টা এমন দেখাচ্ছে। ঈশান এখন চুপ। তার নীরবতা বোধহয় আরো রাগান্বিত করে ফেললো তাহমিদকে। সে এক ঝটকায় গাড়ির দরজা খুলে ফেললো। তিতির তমা দৌড়ে এগোতে উদ্ধত হতেই আঙুলের ইশারায় থেমে যেতে আদেশ করলো ঈশান। ঈশানের মুখের দিকে তাকিয়ে এক পা এগোনোর সাহস করলো না দুজনের কেউ। রুহু কাঁপছে দুজনের। আজ একটা খুনোখুনি না হলে হয়। তিতির মুখ এগোয় তমার দিকে। অসম্ভব ভয়ার্ত গলায় ফিসফিস করে বলে উঠল, বেচারাকে হিরো হতে কে বলল বলতো? তমার মুখ আরো ভয়ে শুকনো। নিজেও একই গলায় বলল, নয়া নয়া প্রেমে পড়লে শেয়াল নিজেকে বনের রাজাই ভাবে। বেচারা কঠিন ভাবে প্রেমে পড়ে গেছে তোর, তাই হিরো হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইল না। বাজে বকিস না, প্রেমে পড়ার সুযোগ পেল কোথায়? লাভ এট ফার্স্ট সাইট গাধা। তাহমিদ সাহেবের একই কাহিনী ঘটেছে। বেচারা আর মানুষ পায়নি। একেবারে বিবাহিত মেয়ের পিছনে পড়ে তারই স্বামীকে ইভটিজিং এর জন্য গালিগালাজ করছে। তাও আবার সে কে? ঈশান আরশাদ দেওয়ান। বেচারার আয়ু কম, আফসোস করে কি লাভ? আহারে, কতই বা বয়স বেচারার। অকালে আল্লাহ মাফ করুক। এই সময়ে তমার হেয়ালি আর পাগলের প্রলাপে বিরক্ত হলো তিতির। ধমকে উঠল চাপা গলায়, তোর শুধু ফালতু কথা। অকালে মানে কি? নেগেটিভ কথা। তমার পেট ফেটে হাসি পেল। খ্যাঁক করে হাসতে ইচ্ছে হলো। আমি ফালতু বলি? তোর আন্দাজ আছে লোকটা কি করলো এই মুহূর্তে? আর মানুষ পেল না। বড় ভাইয়া ওকে এখনো আস্ত রাখবে? তিতিরও অবশ্য একই কথা ভাবছে। লোকটার এলোমেলো কিছু বলে সবটা বেশি জটিল করার আগেই থামানো দরকার। তিতির দ্রুত পায়ে এক প্রকার ছুটে এসে দাঁড়ালো তিতির আহমেদের পাশে। উত্তেজিত গলায় বলল, ইটস ওকে, আপনি যা ভাবছেন তা নয়। উনি আমার। তিতির থমকায়। উনি আমার স্বামী কথাটা গলায় আটকে আসলো তার। বলতে গিয়েও থামলো। তাহমিদ প্রশ্নসূচক দৃষ্টি তাকালো তিতিরের দিকে। ঈশান নিজের বাঁকা চোখে তাকিয়ে তিতিরের জবাব শোনার অপেক্ষায়। তিতিরকে কিছু বলতে না দেখে পুনরায় ক্ষেপে কিছু বলার আগেই তমা দৌড়ে এলো। উনি আমার বড় ভাই স্যার, ঈশান আরশাদ দেওয়ান। তাহমিদ চমকে গেলেন। অপ্রস্তুত হলেন ভীষণ রকমের। তবে পরক্ষণেই সামলে নিয়ে বিনয়ে ভেঙে পড়লেও একেবারে। আমাকে ক্ষমা করবেন, আমি আসলে। ঈশান গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মুখ নির্বিকার ভাবলেশীন গলাতেই বলল, আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। আফটার অল আপনি জানতেন না এত রাতে দুটো মেয়ের পথ আটকে হুট করে কেউ দাঁড়ালে যে কোনো সচেতন সুচরিত্র পুরুষ এমনই বিহেভ করতো? তমা তিতির হা হয়ে গেল। কানে সঠিক শুনল কি না বোঝা গেল না। ঈশানকে তারা কোনো রূপে দেখবে সেটা ভাবতে ব্যস্ত। আর ঈশান কি না এত বিনয়ের অবতার ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। তাহমিদ প্রচন্ড খুশি হলেন। তবে মনে মনে ভেবে পেলেন না খুশিটা আদেও হওয়া উচিত কিনা। মেয়েটাকে তার পছন্দ, তবে মেয়ের ভাইয়ের সাথে প্রথম সাক্ষাৎ মোটেই সুখকর হলো না। তবে সেসব আপাতত তুললেন না তিনি। হালকা হেসে কৃতজ্ঞতা প্রকাশ করলেন কিছু মনে না করার জন্য। বেশ কয়েকবার ঘটা করে ক্ষমাটা চাইলেন ভদ্রলোক। তিতির তমার থেকে বিদায় নিয়ে স্থান ত্যাগ করলেন তিনি। এবার ভয় পাওয়ার পালা দুজনের। আশ্চর্যজনকভাবে ঈশান কিছু বলল না। আলগোছে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। তিতির তমা দুজনেই উঠে বসলো। যথারীতি তিতির পিছনেই বসলো তমার সাথে। ঈশান গম্ভীর মুখে পরখ করল সবই। গম্ভীর গলাতে আদেশ ছুড়ল, তমা সামনে আয়। আমি নিশ্চয়ই ড্রাইভার নই। তমাকে ডাকায় সে নিজে ভীষণ কাচুমাচু করছে। মিয়া বিবির ঝামেলায় বারবার ফেঁসে যায় সে বেচারি। তিতিরকে দু ঠেলা দিল উঠে যাওয়ার। তিতিরের মধ্যে তার আগ্রহ দেখতে পাওয়া গেল না। তমা! লম্বা করে ডাকটা কানে আসার সাথে সাথেই চাপা গলায় ধমকে উঠল তিতিরকে, যাচ্ছিস না কেন? আমাকে দিয়ে তোকে ডাকছে গাধা। তিতির অগত্যা উঠতে উদ্যত হতেই আরেক দফা ধমকের স্বর পাওয়া গেল। তমা, তোকে বলছি আসতে। না এসে প্রক্সি পাঠাচ্ছিস? তিতির থমকে গেল। মুখটা কালো হয়ে এলো।
তমা নিজেও অপ্রস্তুত হলো। মহা সমস্যা এদের নিয়ে। তবে আর ঈশানকে খেপানোর সাহস হলো না তাদের। আজ যা রেগে আছে তা বাড়ি গিয়ে ঝাড়বে কিনা কে জানে। গাড়ি এসে মিনিট 12 পর থামলো দেওয়ানবাড়ির গেটের সামনে। পাশের গেট থেকে তমা নিজের বাড়িতে ঢুকলো। একদম সদর দরজা খুলে বাসার ভিতরে না ঢোকা পর্যন্ত তাকিয়ে রইল ঈশান। ভিতরে যেতেই গাড়ি ঘোরালো। চেঁচিয়ে উঠল তিতির, আরে ওদিকে কোথায় যাচ্ছেন? ঈশানের মধ্যে উত্তর দেওয়ার লক্ষণ পাওয়া গেল না। গাড়ি আঁকাবাঁকা গ্রামীণ রাস্তার মধ্যে দিয়ে অনবরত চলছে। ছমছমে পরিবেশ গাড়ির ভেতর থেকেও। কারণ গ্রামের মধ্যে রাত ৮টা-৯টায় বেশ রাত। রাস্তাঘাটে সচরাচর মানুষ দেখতে পাওয়া যায় না। জমিতে ধান লাগানো হয়েছে, সুতরাং শেয়াল বাবা জীবনটাও লুকানোর জায়গা না পেয়ে রাস্তায় ঘুরঘুর করছে আর কি। তিতির পিছনে একা বসা। ঈশান একদম শব্দহীন গাড়ি চালাচ্ছে। তিতিরের হাজার একটা প্রশ্নের মোটেই জবাব দিচ্ছে না, দেবে বলে মনেও হচ্ছে না। গাড়ির ভিতরে লাইট অফ করতেই বাইরের অন্ধকার ভেদ করে হালকা স্পষ্ট হলো বাইরের প্রকৃতি। আকাশে আজ ইয়া বড় চাঁদ, তারার ঝলমল আকাশ। গাড়িতে আলো জ্বলায় এতক্ষণ বুঝতে পারা যাচ্ছিল না। এমন দৃশ্য দারুণ উপভোগ করে তিতির। তবে এখন করতে পারছে না। সামনে না বসে মস্ত ভুল হয়েছে। গাড়ি থামাতে বলবে, সামনে বসবে গিয়ে। গাড়ি একটু থামাবেন, আমি একটু সামনে যাব। ঈশান থামলো না। একই গতিতে চলছে তারা। তিতির আতঙ্কে এক প্রকার। বাইরে হয়তো শিয়াল ছুটছে। তিতির চলন্ত গাড়িতেই আচমকা সামনে এসে পড়ল। ঈশান চমকেই গেল। এমন আশা করেনি সে। গাড়ির গতি দ্রুত কমালো। তিতির সামনের সিটে বসে হাঁপ ছেড়ে বাঁচল যেন। ঈশান আর চোখে দেখলো একবার। তিতির সরাসরি তাকালো ঈশানের দিকে। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে বলল, কোথায় যাচ্ছি এখন বলুন? আমি বাড়ি যাব। কথাটা বলে শেষ করতে না করতেই কড়া ব্রেক কষল ঈশান। দরজার লক খুলে দিয়ে নির্বিকার সামনে বসে রইল। তিতির হতভম্ব হলো। ব্যাগ গলায় জিজ্ঞেস করলো, থামালেন কেন? আউট! চমকে উঠল তিতির। ফটাফট এদিক সেদিক তাকালো বাইরে। ভয়ঙ্কর অবস্থা। সামনে বটতলা, বন্ধ চায়ের দোকানটা। এখানে তাকে নামতে বলা হচ্ছে মানে? এখানে নামবো কেন? বাড়ি যাবি বললি? এটা বাড়ি আমার? তাহলে যেখানে যাচ্ছি কাজ শেষ করে ফিরবো নিশ্চয়ই। সেই জায়গাটার নাম বলতে আর একটা কথা বললে ধাক্কা দিয়ে বের করে দেব। অপমানে লাল হলো তিতির। নেহাত এই অবস্থায় আছে জন্য, না হলে কখনো সহ্য করতো না সে। তবে মুখে আর কিছু বলল না। চোখ মুখ কুঁচকে বসে রইল তিতিরের। গ্রামের আঁকাবাঁকা বাঁকগুলো নিমিষে পেরিয়ে গাড়ি এসে উঠল মেইন রোডে। মেইন রোডে বেশ গাড়ি, একের পর এক দূরপাল্লার বাস ট্রাক চলতে ব্যস্ত। গাড়িতে সময় 9:30 এখন। গ্রাম ছাড়া সব জায়গাতেই এই সবে সন্ধে। প্রচন্ড গতিতে গাড়ি চলছে। তিতিরের হাত পা কাঁপছে। কেমন আবেদনময়ী গলায় আর্তনাদ করে উঠল, আসতে এত জোরে কেন? ঈশানের কপালে বিস্তর ভাঁজ পড়ল। মুখে বিরক্তসূচক শব্দ করে বসল। একইভাবে তাকালো ও তিতিরের দিকে। তিতির সামনে দৃষ্টি রেখে কোলের ওপর 2 হাত মুঠো করে কাঁপাকাঁপিতে ব্যস্ত। ঈশানের মধ্যে গাড়ির গতি কমানোর কোনো আগ্রহ না পেয়ে আবার একই গলায় আর্তনাদ করে বসল সে, ইস, আসতে বললাম তো। ঈশানের মেজাজ এবার সত্যি খেয়েই হারালো। ধমকে উঠল, আহ, উহ, ইস, আস্তে জোরে এসব কি শব্দ? সাথে অশ্লীলের মতো টান তো আছেই। কথার ধরনে মনে হচ্ছে গাড়িতে না, দুজন বিছানায় আছি। ঈশানের এহেন ঠোঁটকাটা কথায় শরীর শিউরে উঠল তিতিরের। লজ্জায় লাল হয়ে এলো মুহূর্তের মধ্যে তার। ফর্সা মুখখানা। মুখে লাগাম না থাকলে আরেকজনের যে লজ্জায় পড়তে হয় তা তো এক ফোঁটা বোঝে না এ লোক। ভয়ে এমন কণ্ঠ এসে গেছে। তিতির গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আমি মোটেই অন্যভাবে কিছু বলিনি। স্লো করুন। স্লো আমার দ্বারা এখন হবে না। মুডে আছি। হ্যাঁ, গাড়ি দ্রুত চালানোর মুডের কথা বলছি। কাচুমাচু মুখটা ঘুরিয়ে ফেললো গ্লাসের দিকে। অসভ্য লোকের অসভ্য কথাবার্তা। কথার ধরনেই আর পরের উত্তরটা দেওয়ার অবস্থা থাকে না। তবে আর বলতে হলো না। মুখে নিষেধ করলেও ধীরে ধীরে গাড়ির গতি কমে এলো বেশ খানিকটা। হাঁপ ছাড়ল তিতির। ভয় কমে এসেছে এখন অনেকটা। মেইন রাস্তা ধরে এগোচ্ছে গাড়ি। এই রাস্তায় আগে যাওয়া হয়নি তার। তাদের বাড়ির সে রাস্তা থেকে শহরের দিকে গিয়েছে মেইন রোড। এটা তার উল্টো রাস্তা। বাড়িঘর চোখে পড়ছে না খুব একটা। তবে বাস, ট্রাক
বহাল তবিয়াতে চলছে, দুজনেই চুপ করে আছে। তিতির জানে জিজ্ঞেস করে লাভ নেই, ঈশানও বলার প্রয়োজন বোধ করছে না। বেশ সময় নিয়ে গাড়ি বাঁক নিল অন্যদিকে। এই রাস্তাটা মেইন রোড থেকে পশ্চিমে গিয়েছে। বেশ সরু একটা রাস্তা, ওই একটা প্রাইভেট কার চলার মতো প্রশস্ত। আশেপাশে জঙ্গল, তার ভিতর দিয়ে রাস্তা। তাদের এলাকায় এমন গাছপালায় পরিবেশ প্রচুর। এই যেমন এটা সম্ভবত পুরোটাই কোনো জঙ্গল। গা ছমছম করে এক প্রকার। এই জঙ্গলের ভিতর দিয়ে এত রাতে ঈশানের কি কাজ থাকতে পারে হিসেব মেলে না তার। তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসলেই হতো। এ এদিকে নিয়ে যাচ্ছেন কেন? রাস্তা এদিকে, তো এদিকে দিয়ে যাব না? সেটাই তো কথা। এত রাতে এদিকে রাস্তা হবে কেন? দিন রাতের সাথে রাস্তা তার গতিপথ পাল্টায়। জানা ছিল না তো আমার। সেটা কখন বললাম? এরকম রাত্রির বেলায় কত বিপদ আপদ হয়। দুজন একা একা এদিকটাই কেন যাচ্ছি? ঈশান জবাব দেয় না। সে থাকতে বিপদ। হাস্যকর কথা বলে এক একটা মেয়েটা। মাথা এমনিতেই জ্বলে আছে, তার মধ্যে এত অবান্তর বকবক পোষাচ্ছে না তার। সুতরাং জবাব না দিয়ে গতি বাড়িয়ে দিল। কাঙ্ক্ষিত মন্তব্যে গাড়ি এসে পৌঁছাতেই হা হয়ে গেল তিতির। এ যেন এক মিনি সমুদ্র, পিছনে জঙ্গল, বোঝার উপায় নেই তার আড়ালে এমন সুন্দর পরিবেশ। সমুদ্র নয় মোটেই, বিশাল একটা নদী এটা। পানি যেমন আছে তেমনই মাঝে মাঝে আবার চর পড়ে গেছে। এপাশে ওপাশে বিস্তর বালুচর দেখা যাচ্ছে। চাঁদের আলোয় চিকচিক করছে বালুকণা। পানিতে পড়েছে চাঁদের আলোর প্রতিচ্ছবি। মুগ্ধ হয়ে থমকে যাওয়ার মতো সৌন্দর্য। তিতির অতি উচ্ছ্বাসে সিট বেল্ট খুলে নামতে যাবে, তার আগেই নিজেকে শূন্যে আবিষ্কার করলো। ঝড়ের গতিতে কি একটা হয়ে গেল। খিচে বন্ধ করা চোখ মুখ খুলতে নিজেকে পেল ঈশানের কোলে। হতভম্ব হয়ে গেল বেচারি। এক হাত পিঠে, অন্য হাত হাঁটুর নিচে দিয়ে খানিকটা নিজের শরীরের সাথে মিশিয়ে আনলো ঈশান তিতিরকে। শীর্ণ মেয়েদিন শরীরখানা লেপ্টে আছে ঈশানের শক্তপোক্ত জিম করা পেশিবহুল অঙ্গের সাথে। মুহূর্তের মধ্যে শ্বাস-প্রশ্বাস দ্রুত হলো তিতিরের। ঈশানের দিকে তাকাতেই আত্মা কেঁপে উঠল তার। ভয়ঙ্কর সে দৃষ্টি। ক্রোধ উপচে পড়ছে সেখান থেকে, সরে যেতে নড়াচড়া করল। ঈশানের হাতের বাঁধনে এক চুল সম্ভব হলো না নড়া। ঈশান স্থির চোখে তিতিরের ছটফট দেখতে ব্যস্ত। মেয়েটা হাঁপাচ্ছে, বিরক্ত হলো সে। কোলে তুলে নিয়ে এলো সে, বসে আছে তারই কোলে। হাঁপানো উচিত তো তার। কষ্ট তো সে করল, উল্টো মেয়েটা হাঁপাচ্ছে। আজব কারসাজি। হাঁপাচ্ছিস কেন? কিছু করেছি? কথাটাতে হাঁপানো কমল না মোটেও, বরং বাড়ল। খেয়াল করল ঈশানের ডান হাত তার পিঠে নড়াচড়া করছে। অন্য হাত তার উরুর ওপর দিয়ে তাকে ধরে রাখা। নামাবেন কিনা বলুন, না হলে বসতে দিন, চলুন বাড়ি যাই। নামানোর জন্য তো তুলিনি। এটা বসে থাকার জায়গা? অসহ্য লাগছে আমার, যেতে দিন। বসে থাকার জায়গা না, আরো অনেক কিছু করার জায়গা। বসে থাকতে বোরিং লাগলে সেসব ট্রাই করা যেতে পারে। ডু ইউ ওয়ান্ট দ্যাট? আতঙ্কে শরীর হিম হয়ে আসে মেয়েটার। ঠোঁট কামড়ে নিজের রক্তিম মুখ লুকাতে ব্যস্ত সে। হঠাৎ শোনা গেল ঈশানের ভারী গলা, লুক অ্যাট মি। তিতির ধীরে সুস্থে তাকালো। তিত্তির করে কাঁপছে চোখের পাপড়ি। ভীষণ অপ্রস্তুত অবস্থায় বসা সে। সেদিনের মতো, বেরিয়েছিলি কেন? বের হতে পারি না? আমি নিষেধ করিনি গাড়ি ছাড়া। একা একা বের হতে? তমা তো ছিলই, কিছু ঘটলে তুই বা তমা আটকাতে পারবি? তিতির ভ্রু কুঁচকে জিজ্ঞাসাসূচক দৃষ্টি দেয়। কি ঘটবে আমাদের এলাকা? আগে তো এত রেস্ট্রিকশন নিয়ে চলাফেরা করিনি, আজ প্রয়োজন দেখছি না। তিতিরের কাঠখোট্টা জবাবে মেজাজ দ্বিগুণ খারাপ হয় তার। তবে রাখতে চায় না সে। রেগে মাথা নষ্ট করে মেয়ে মানুষের গায়ে আঘাত তোলার মতো ভুল তার দ্বারা আর এ জীবনে দ্বিতীয়বার হবে না। করতে চায় না সে। সেদিন তিতিরকে আঘাত করে মানসিকভাবে বিধ্বস্ত এক প্রকার সে। নিষেধ করার কারণ নিশ্চয়ই আছে। সেটা যদি আপনি করেন তাহলে নেই। কারণ ছাড়াই বেশি কাজ করেন আপনি। সাহস দিনকে দিন বাড়ছে। তিতির বাঁকা হাসে, তাচ্ছিল্যের গলায় বলে, কে আপনি? রাগে জ্বলে ওঠে ঈশানের মাথা। পিঠের ওপর রাখা হাত উঠে আসে উন্মুক্ত ঘাড়ে। মাথার চুলগুলো বেশ খানিকটা উঁচুতে খোপা করে রাখা। ঘাড়ে শক্ত চাপ পড়তেই মুখ কুঁচকে ফেলে সে ব্যথায়।
চোখ বুজেও নিজের মুখের অস্তিত্ব অনুভব করে ঈশানের খুব কাছে। দুজনের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে একে অপরের ওপর। জোরে জোরে শ্বাস নেয় তিতির। না চাইতেও ঈশানের নজর যায় বিস্তর ওঠানামা করা সুডৌল বক্ষজোড়ার ওপর। নিজের ওপর হতাশ হয়ে মাথায় এলিয়ে দেয় সিটে। চোখ বুজে শ্বাস টানে, দু হাতে তিতিরের পাতলা কোমর ধরে একইভাবে বসিয়ে দেয় পাশের সিটে। মেয়েটা তার জন্য ধ্বংসের অস্ত্র। ভয়াবহ ব্যাপার-স্যাপার। তিতির নিজেকে আবার সিটে অনুভব করতেই হাঁপ ছাড়ল। কঠোর গলায় বলল, সময় অসময় আমাকে ছোঁবেন না। আগেও হাজারবার নিষেধ করেছি। ঈশান নিজের সিট বেল্ট খুলে বেশ ঘুরে বসল তিতিরের দিকে। গম্ভীর গলায় বলল, কে ছুলে ভাল লাগে রাহাত? গা ঘিনঘিন করে উঠল ঈশানের কথার ধরনে। চোখে ভেসে উঠল সেদিন রাহাতের তাকে জড়িয়ে ধরার দৃশ্য। ওই ছবি যতবার তার চোখে ভাসে, খুব করে একটা অসভ্য ইচ্ছে করে। ওই ছোঁয়া সে ভুলতে চায়, শরীর থেকে মুছতে চায়, সেটাও আবার ঈশানের ছোঁয়ায়। স্বামী স্ত্রী নামক পবিত্র বন্ধনের নিচে তলিয়ে ফেলতে মন চায় পরপুরুষের অযাচিত স্পর্শ। তিতির দীর্ঘশ্বাস ফেলে। আপনি কথাটা বলে কি পরিমাণ ছোট করেন আমাকে সেটা বোঝেন? ঈশান শব্দ করে হাসে। বিদ্রূপ করে যেন সে হাসি তাকে। ছোট করি তোকে? সে বোধ আছে তোর? নেই বুঝি? থাকলে না তো সেদিন রাহাতের সাথে আমার নিষেধ সত্ত্বেও দেখা করতে যেতিস, না তো আজকের রাত্রিবেলা বের হতিস, রাস্তায় ওই অচেনা এক লোকের সাথে মাখামাখি করতিস, আর না তো নয়নের এত কাছাকাছি চলতিস। তিতির স্তব্ধ হয়, মাথা ব্ল্যাঙ্ক লাগে তার। সামান্য কথা থেকে কতজনের কথা শোনালো। সে রাস্তায় তাহমিদ এর সাথে মাখামাখি করছিল। আর নয়ন, নয়ন ভাইয়ের কথা এখানে কোত্থেকে আসলো? বোঝার আগেই খেয়াল করলো ঈশান নেমে গেল গাড়ি থেকে। এগিয়ে গিয়ে দাঁড়ালো নদীর একদম কিনারে, বালুর ওপর। তিতির বসে রইল বেশ সময়। অসহ্যকর মুহূর্ত কাটে এই লোকটার সাথে। সারাদিনের মুড এক চুটকিতেই নষ্ট করতে এ লোক সেরা। তিতির হাত বাড়িয়ে বেশ কয়েকবার হর্ন দিল গাড়ির। বাড়ি যাবে সে। ঈশানের এহেন কথাবার্তায় এই জায়গার সৌন্দর্য তার আর সৌন্দর্য লাগছে না, বিষ লাগছে। ঈশান আসলো না। অন্ধকারে ধোঁয়া উঠতে দেখা গেল। চোখ মুখ কুঁচকে ফেলল তিতির। সিগারেট ধরিয়েছে ঈশান। অসহ্য লাগে তার সিগারেট। তিতির হয়তো আশা করেছিল হাতের সিগারেট শেষ হলে ফিরবে ঈশান। সেটা হলো না। দ্বিতীয় সিগারেট ঠোঁটে চাপালো আবার। তিতির এবার ধৈর্য হারায়। নেমে আসে গাড়ি থেকে। মাটির দেখা নেই এখানে। জঙ্গলটা পার হয়ে পিছনের এদিকে আসলে বালি আর বালি। ভীষণ মন ভালো করা পরিবেশ। ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো ঈশানের পাশে। ঈশান গভীর মনোযোগে পানির দিকে তাকিয়ে সিগারেট টানতে ব্যস্ত। তিতির কড়া চোখে তাকিয়ে রইল এত ভালোবেসে টানা সিগারেটের দিকে। ঈশানের ঠোঁটজোড়া এর আগেও বেশ গোলাপি লক্ষ্য করেছিল সে। ইদানিং বেশ কালচে লাগে। সিগারেটে পুড়ে পুড়ে ব্রাউন লাগে। কাশি দিয়ে শব্দ করল খানিকটা। আমি বাড়ি যাব, দেরি হবে। বাড়িতে চিন্তা করবে, করুক, আমি বাড়ি যাব, চলুন। আমি তোর কে? আচমকা এমন প্রশ্ন ছুড়ে দিল ঈশান। তিতির উত্তর দিতে পারে না সাথে সাথে। ঈশান তাকায় তার দিকে। এক হাত পকেটে গুজে সোজাসুজি দাঁড়ায় তিতিরের সামনে। একদম ঘেঁষে প্রায় সিগারেট টানছেই। ধোঁয়া এসে লাগছে তিতিরের মুখে। কেসে উঠছে সে। ঈশান গমগমে গলায় দ্বিতীয়বার প্রশ্নটা করল, আমি তোর কে? কে বলবে তিতির? সামান্য প্রশ্নেই বুক ছটফট করে উঠল কেন তার। মিহি গলায় বলল, কে? তোকে প্রশ্নটা করছি। তিতির তোতলায়, মাথা নিচু করে ফেলে, পিছিয়ে যায় কয়েক পা। সিগারেটটা ফেলুন। জবাব দেয়া আগে তিতির মাথা তোলে, আগ্রহ কণ্ঠে বলে, তাহলে ছেড়ে দেবেন সিগারেট? ঈশানের ভ্রুজোড়ার মাঝে সরু ভাঁজ পড়ে। আয়েশি ভঙ্গিতে সিগারেটে টান দিয়ে বলে, এখানে সিগারেট ছাড়ার কথা আসে কোত্থেকে? আসে। ঈশান হাতের ছোট্ট অংশটুকু ছুঁড়ে ফেলে। পকেট থেকে সঙ্গে সঙ্গেই আরেকটা বের করে ধরায়। ফেলবেন না? তিতিরের গম্ভীর গলায় ধমক সুরে ঈশান মনে মনে হাসে। পরখ করে মেয়েটাকে। আজ হালকা ডাস্ট গ্রিন একটা জামা পরা, ওড়নাটা আজ গলায় নয় বরং শরীর ছাড়ানোই। ঠোঁটে ডার্ক লিপস্টিক, চোখে কাজল আছে বোধহয়। টানা টানা ডাগর চোখ জোড়ায় দৃষ্টি রেখে ডুবে যাওয়া যায় গভীর অতলে। বুকটা ধকধক করে ওঠে। অবাধ্য শরীর, মন ওই ঠোঁট জোড়ার ওপর এখন নিজের অধিকার ফলাতে আশকারা দিচ্ছে তাকে।
তা সে করবে না। সিগারেট নিজের মতো টান দেয়, তিতিরের থেকে সরে অন্যদিকে ঘুরে দাঁড়ায়, মুখে বলে, আমার এখন এটা লাগবে। আগে দুটো খেলেন, এটা তৃতীয়। খেয়ালও করেছিস? ফেলুন। তার বদলে কি দিবি? তিতির চোখ গোল গোল চায়। সিগারেট ফেলতে বলেছে তার ভালোর জন্য, সেটা ফেলতে তাকে কিছু দিতে হবে কেন আবার? কি দেব? আপনার ভালোর জন্যই বললাম। ঈশান মৃদু হাসে। আমার ভালো তোকে ভাবতে হবে না। সিগারেট খান কবে থেকে? বছর আটেক। তিতির হিসেব কষে ফেলল। তখন ঈশানের বয়স 20-21 ছিল। কি মজা এতে? বললে বুঝবি, টেস্ট কর। নাক মুখ কুঁচকে ফেলে তিতির গম্ভীর গলায় বলে, ছেড়ে দেবে না? না একেবারে? হু, সম্ভব না। কেন? অভ্যাস ছাড়া যায় না। চাইলেই যায়? যায় না। কোনো কিছু আমরা তখন ছাড়ি যখন তার রিপ্লেসমেন্ট থাকে। তিতির বিরক্ত হয়। ভালোর জন্য বলা হলো কথাটা। সিগারেটের রিপ্লেসমেন্ট কি হয় আবার? খারাপ ছাড়তে এত বাহানা থাকবে কেন? সিগারেটের রিপ্লেসমেন্ট কি? গাঁজা, ইয়াবা, ইরোইন, কোকেন? ঈশান নিজের দৃষ্টি তাক করে ফেলে তিতিরের পাতলা রক্তলাল অধরোষ্ঠের দিকে। পকেট থেকে হাত বের করে আচমকা বৃদ্ধাঙ্গুলি চেপে ধরে তিতিরের। নিজের ঠোঁটে গভীর চাপে স্লাইড করে। তিতিরের আচমকা ঘটে যাওয়া ঈশানের কাজে ছন্নছাড়া হয়েছে। চেপে ধরেছে নিজের আনারকলির দুপাশ। ঈশান ফিসফিস করে উঠল, যেদিন এই ঠোঁটের ছোঁয়ায় নতুন নেশা ধরাবি, সেদিন থেকে এই বাজে নেশা ছেড়ে দেব। কথা দিলাম, তবে শর্ত আছে। আমার অল্পতে পোষায় না। যতক্ষণ না তৃষ্ণা মিটবে, বুকের জ্বালা মিটবে, শরীর ঠান্ডা হবে, ততক্ষণ লাগবে আমার এই ওষ্ঠজোড়া থেকে নিগড়ে পড়া মধু। রাজি? বুকের বাঁ পাশের অংশটা বের হয়ে বালুতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা তিতিরের। ঈশান আরেক টান দিল সিগারেটে। ধোঁয়া ছাড়ল তিতিরের মুখের ওপরই। এখন দিলে? এখন থেকে ছাড়তে রাজি। তিতির শক্ত হাতে সরিয়ে দিল ঈশানের হাত। হাত দিয়ে মুখের সামনে ধোঁয়া সরালো। কাশছে রীতিমতো। আপনার ঠোঁটে সিগারেটই মানাবে তাহলে। ঈশান হাসে সামান্য। আকাশের দিকে ধোঁয়া ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে। তা ঠিক, আমার জন্য এই নেশাই ঠিক। নারী শরীরের ওসব পোষাবে না। স্বাস্থ্যহানি বেশি করবে বরঞ্চ। ঠোঁটের ছোঁয়া ফেলে আরো অনেক কিছুরই ছোঁয়া পেতে মন চাইবে। সেটা মানে সর্বনাশ ডাকা। তিতির লজ্জারুণ মুখটা ঘুরিয়ে রাখে। নদীতে আকাশের চাঁদের দরুন এক প্রতিচ্ছবি ভাসছে। বেশ শীতল বাতাস আশেপাশে, মস্তিষ্ক ঠান্ডা হাওয়া, আবহাওয়া। নিঃশব্দে দাঁড়িয়ে দুজন। ঈশানকে বড্ড উদাস লাগলো। সেই সাথে তিতির ভাবতে ব্যস্ত তাকে তাকে না বকার কারণ। বিশ্বাসই হচ্ছে না তার। খানিক পরে চতুর্থবারের মতো সিগারেট ধরাতেই তিতির রেগে গেল। আমার সমস্যা হচ্ছে তো। ঈশান বেশ খানিকটা সরে দাঁড়ালো, কিছু বলল না। ধোঁয়া এদিকে আসছে না, বাতাসের গতির সাথে উল্টো দিকে ভেসে যাচ্ছে। তিতিরের চোখে মুখে মোটেই লাগছে না, তবুও তার রাগ হচ্ছে। শ্বাস নিতে পারছে না। ফেলুন। ঈশান স্বাভাবিক দৃষ্টিতে তাকালো তার দিকে। স্বাভাবিক গলায় বলল, গাড়িতে গিয়ে বস, আমি শেষ করে আসছি। তোকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। বাড়ি ছেড়ে দিয়ে আসি মানে কি? ঈশান বাড়ি যাবে না? সময় কত এখন? হাতের ঘড়িতে তাকালো। দেখা গেল না সময়। ঈশানের ফোন ক্রমাগত ভাইব্রেট হচ্ছে। কেউ কল করছে হয়তো। ঈশান তুলছে না। খুব সম্ভবত বাড়ি থেকে নাও হতে পারে। গিয়ে বসতে বললাম তো গাড়িতে। আসছি আমি। তিতির কথা বাড়ায় না, তপ্ত মেজাজ নিয়ে গাড়িতে এসে বসে। সামনে রাখা নিজের ফোন চেক করে। বাড়ি থেকে অসংখ্য কল মেসেজ বোনদের, বড় মামনির। তিতির কল ব্যাক করে প্রথমে শাশুড়িকেই। মামনি। ওপাশ থেকে শোনা যায় ভয়ার্ত কণ্ঠ। ঠিক আছিস মা? কি হবে আমার? তমা বলল, ঈশান রেগে আছে। কোথায় তোরা? কিছু বলেছে? এতক্ষণ কল ধরছিস না কেন তোরা? তিতির বাড়ির সবার চিন্তার কারণ বোঝে। একই ভয় তো সেও পাচ্ছিল, তবে ঈশানের মধ্যে সেসব নিয়ে তো কিছু বলতে শোনা গেল না। আবার রাগও বোঝা যাচ্ছে না। আমরা ঠিক আছি মামুনি। তোমার ছেলে আমাকে একটু ঘুরতে নিয়ে এসেছে, রাগারাগি করেনি। তিতির খুলে বলল সবটা। রাহেলা দেওয়ান কি যে খুশি হলো ছেলের বউয়ের এমন মিল কল্পনা করে। হাসতে হাসতে ফোন রাখলেন। ইচ্ছে মতো ঘোরাঘুরি করেই ফিরতে বললেন। তিতির ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলে। ঈশানের মধ্যে গাড়িতে আসার কোনো তাড়া নেই। একের পর এক সিগারেটে টান দিতে ব্যস্ত। একটা মানুষ একটানা এভাবে সিগারেট কিভাবে খায় জানা নেই তার।
ফুসফুস ঝাঁঝরা হতে আর বেশি দেরি নেই। হাতের সিগারেটটা শেষ করে ঈশান এসে বসলো গাড়িতে। কেমন অস্থির লাগছে মানুষটাকে। মাথা খানিক এলিয়ে দিয়ে রাখলো সিটে। তিতির আর চোখে দেখছে সবই। জিজ্ঞেস করবে কি হয়েছে? না থাক, কি দরকার? স্থির হয়ে বসে থাকে সে। ঈশান চোখ খুলে ড্রাইভিং শুরু করে। গাড়ি ঘুরিয়ে পাকা রাস্তায় তোলে। তিতির সাত পাঁচ ভেবে পায় না সিগারেট টানতে টানতে এই রাজ্যে আসার কি দরকার ছিল। আসলোই যখন তাকে আনা হলো কেন? গাড়ি কিছুক্ষণের মধ্যে আবার মেইন রোডে উঠলো। সময় দেখলো তিতির 11:45 বাজে। বেশ রাত। গাড়ির পরিমাণও কমেছে বেশ। আমার থেকে মুক্তি চাস তুই? হু? এই লোক কখন যে কোন কথা বলে তার হদিস পায় না তিতির। এই যেমন এখন এই প্রশ্নের আশা সে করেনি। এখন কোন পরিপ্রেক্ষিতে ঈশানের এ প্রশ্ন করতে হচ্ছে তা জানা নেই তার। তবে জবাবও দিল, আমার ওপর চাপিয়ে দেবেন না সবটা। আপনি চান আমি বাস্তবায়ন করব সেটা। ঈশান গাড়ির গতি কমায়। বেশ ধীরে সুস্থে চলছে গাড়ি। সময় বাড়ানোর জন্য এই সামান্য চেষ্টা। তিতির সেটা ধরতে পারল না হয়তো। ঈশানের হাত শক্ত করে চেপে ধরল স্টিয়ারিং এ। এসব মাথা থেকে ঝেড়ে ফেল। আজ ঝাড়তে বলবেন না। কাল আমাকে চড় থাপ্পড় দিয়ে অন্য মেয়েকে কাছে টেনে বোঝাবেন দূরে যেতে। মগের মুল্লুক। কোন মেয়েকে তোর সামনে কাছে টেনেছি আমি? সামনে নাকি পিছনে সে খবর আমি জানবো কি করে? আপনার মুখেই শোনা। তপ্ত শ্বাস ফেলে ঈশান। গম্ভীর গলায় বলে, যদি বলি এ জীবনে বেঁচে থাকতে আমার থেকে মুক্তি নেই তোর। তিতির বাঁকা হাসে। মৃত্যুতে তো আছে, তাহলেই হবে। ঈশানের মুখ কঠিন হয়ে এলো। ধমকের গলায় বলে উঠল, তিতির। তিতির সে ধমকে গা করল না। একই কণ্ঠে বলল, বিচ্ছেদটা জরুরি। যে কোনো একটাই হলেই তো হলো, তাই না? ঈশান আচমকা কর্কশ শব্দে ব্রেক কষল গাড়িটা। শো শো করে বড় বড় গাড়ি পাশ কাটিয়ে যাচ্ছে তাদেরকে। ঈশান চিৎকার করে উঠল এক প্রকার, এক কাজ কর, খুন করে ফেল আমায়। তিতির আবারও বাঁকা হাসে। যেন ঈশান বেশ মজার কথা বলছে তাকে। ফিচেল গলায় বলে, ওটা তো আমার বলা উচিত। ঈশান রাগান্বিত মুখে তাকিয়ে এখনো। চিন্তা নেই, মৃত্যুই যদি আমাদের বিচ্ছেদের একমাত্র পথও হয়, আমি সে পথে হাঁটবো। আমাকে এতটা অপছন্দ করিস যে কোনো মূল্যে বিচ্ছেদটা জরুরি? হুম। তিতিরের না চাইতেও ছলছল করে উঠল চোখ জোড়া। ঈশানের কণ্ঠে সে রাগের হদিশ পেল না। কেমন একটা অভিমান পেল তার মন। খুব করে চাইল ঈশান একটাবার তাকে বুকে টেনে নিয়ে অন্য সব যুক্তি পাশে রেখে একটাবার বলুক, তিতির ভালোবাসি তোকে, তাই বিচ্ছেদটা চায় না। এটা বললেই আর কোনো যুক্তির প্রয়োজন হবে না তার। না কোনো তৃতীয় পক্ষকে তাদের মাঝে আসতে দেবে। তবে ঈশান তা কখনো বলবে না। তাকে তো ঈশান আদেও ভালোই বাসে না। কি হলো, এত অপছন্দ করিস? তিতির মাথা নিচু করে ফেলল। কান্না লুকাতে চাওয়ার প্রচেষ্টা। নিচু গলাতে বলল, ভুল ভাবছেন দেওয়ান সাহেব, সম্পূর্ণ ভুল। অপছন্দ নয়, বরং বিষয়টা উল্টো, একদম উল্টো। আপনাকে খুশি করতে এই বিচ্ছেদটা দেব আমি। এটাই আমার কাছে আপনার প্রথম চাওয়া ছিল। সে চাওয়া পূরণ না করে জোর জবরদস্তি বিয়ে টিকিয়ে আপনার সাথে বাঁচতে চাওয়ার মতো যন্ত্রণা আমি আপনাকে দিতে চাই না। এখন মনে হচ্ছে অনেক কিছু হয়তো, পরিবার, সমাজ হাবিজাবি হয়তো আপনার মহান মন আমার সম্মানের কথাও ভাবছে। তাই এমন বলছেন। তবুও আমি আপনার প্রতি কৃতজ্ঞ তাহলে তার জন্য। তবে ভালোবাসায় অভ্যস্ত আমি। ভালোবাসা ছাড়া কাগজ কলমের চুক্তির জন্য আমি কারোর সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো না। আমাকেই ক্ষমা করবেন। ঈশান থ মেরে শোনে কথাগুলো। যুক্তিশত ভাগ সঠিক। নিজেকে অসহায় লাগছে কেন তার? কারণ কি? নিজের অবচেতন মন তিতিরকে কিছু একটা বলার জন্য ছটফট করছে। কি বলতে চাইছে মুখে প্রকাশ হচ্ছে না কেন তার? তার ভিতরে যা চলছে তা সত্যি? কিভাবে হয়? তাদের বিয়ে সবে 1 মাস। তার আগে হাতে গোনা কয়েকটা দিন দেখেছে মেয়েটাকে। এরই মধ্যে ভালোবাসা হয়? সে ভালোবাসা তিতিরকে? না, তা কি করে সম্ভব? আগে তাহলে কাউকে ভালোবাসতে পারেনি কেন? রুষাকে পারেনি কেন? অন্য মেয়েদের কি সমস্যা ছিল? এখন এমন অনুভূতির কারণ কি? এটাকে কি ভালোবাসা বলে? সে বুঝতে চাইছে না কেন? তিতির চুপ করে থাকে। মনে মনে হয়তো একাকার সমান আশা করল ঈশানের মুখ ফুটে একটাবার ভালোবাসি বলার।
ঈশান তা করল না। গাড়ি চালু করল। একটা শব্দও আর উচ্চারণ করল না কেউ। তিতিরের কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। ঈশানকে আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এই ২০-২২টা দিন কত কষ্টে ঈশানের থেকে আড়ালে থেকেছে সে, একমাত্র সে জানে। কতবার ভেবেছে ঈশান তাকে ভালোবাসে, একবার হলেও সেদিনের করা আঘাতের জন্য অনুতপ্ত হবে। জোর খাটিয়ে না একবার ভালোবাসি বলে কাছে আসবে তার। ঈশান আসেনি, ফিরেও তাকায়নি। একবার ভালোবাসি বললেও দুনিয়ার সব যুক্তি ফেলে ঈশানের কাছে নিজেকে সমর্পণে রাজি সে। নিজ ইচ্ছায় ধরা দিতে প্রস্তুত স্বামী নামক বৈধ পুরুষের কাছে, তার ভালোবাসার পুরুষের কাছে। তারপর মরণও কবুল। কিন্তু না, সেটা তো হওয়ারই না। তিথির চোখ বুজে কান্না গিলে ফেলার নিদারুণ চেষ্টা। ঈশান দ্রুত গতিতে ড্রাইভ করতে ব্যস্ত। বাড়ির রাস্তা লোকেশনে দেখাচ্ছে তার ০.৫ ঘন্টা। চোখ জ্বালা করছে তার, শরীর কাঁপছে। কি আশ্চর্য! ঈশান আরশাদ দেওয়ানের শরীর কাঁপে মানে নার্ভাস সে কি অসুস্থ হয়ে যাচ্ছে দিনকে দিন? নিজের অনুভূতি বুঝতে না পারার জন্য। মনের ভিতরে তার আসল অনুভূতি, বাইরের কঠিন দুনিয়ায় ওই বাচ্চা, আবেগী মেয়েটাকে জানাতে না পারার জন্য এ অসুস্থতা কি? কেন বুঝতে পারছে না সে এটা ভালোবাসা, সত্যিই ভালোবাসা? কাপুরুষ মনে হচ্ছে নিজেকে। সে ভালোবাসতে জানে, আগে কেন টের পায়নি? গাড়ির ওপরের লুকিং গ্লাস হালকা ঘুরিয়ে দিল তিতিরের দিকে। তিতির চোখ বন্ধ করা, বারবার নিজের দৃষ্টি আটকাচ্ছে মেয়েটার চাঁদ বদন লাল হওয়া মুখটার দিকে। শারীরিক চাহিদা ভালোবাসা নয়। গোটা এক জীবনে কোনো নারীর প্রতি এই বাজে অনুভূতি নিয়ে তাকাইনি আমি। তোর কাছে এলে গোটা দুনিয়া ভুলে সেসব মাথায় হানা দেয় কেন বলতে পারিস? হুম, লুকিয়ে লুকিয়ে তোকে দেখি কেন? জবাব আছে তোর কাছে? বিয়েটা তো জোর জবরদস্তিতে হলো। তাহলে কেন মনে হচ্ছে গোটা একটা জীবন আমার তোর সাথে বাঁধা পড়েছে? যে বাঁধন ছুটে গেলে আমিও বিলীন হয়ে যাব। তোকে আঘাত করার অনুতাপে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। তোকে ভালোবাসি কিনা তোর এই প্রশ্নের জবাব দিতে না পারার আক্ষেপে বুকের বাঁ পাশটা ঝলসে যাচ্ছে। এ কেমন দহন আমার বলতো তিতির? এটা কি ভালোবাসা? কি নাম দেব এই দহন অনুভূতির? এ প্রশ্নের জবাব কে দেবে আমাকে? মুক্তি কোথায় এই যন্ত্রণা থেকে আমার? আমি ছন্নছাড়া পুরুষ তিতির। তোর দুনিয়া আর আমার দুনিয়া সম্পূর্ণ আলাদা। তুই ফুল, আমি আগুন। আমাদের মিলন সম্ভব কি? কিন্তু আমার তোকে চাই, কাছে চাই, নিজের সাথে মিশিয়ে ফেলতে চাই। আমার মাঝে তোর অস্তিত্ব বিলীন দেখতে চাই আমি। এটা ভালোবাসা কি? আমার জানা নেই। ঈশান আরশাদ কাউকে ভালোবাসতে পারে কি? এই প্রশ্নটা নিজে কখনো করতেই শিখিনি। আজকাল খুব করতে মন চায়। তবে তোর সাথে করা জোর জবরদস্তির আঘাতের অনুতাপে আমি আয়নায় নিজের সাথে দৃষ্টি মেলাতে পারি না। আয়নায় আমার প্রতিচ্ছবি যদি সত্যিই জবাব দেয়, আমি যে ভয় পাচ্ছি যদি সেটাই বলে, তখন তো তোকে সহ পুড়ে যাব আমি। তোর সুন্দর জীবনটা পুড়ে ছারখার হবে। ঘৃণা কঠিন জিনিস। অনায়াসে ভালোবাসাকে পায়ে পিষে ঘৃণার জোরে মানুষ বেঁচে থাকে। কিন্তু ভালোবাসা আরো কঠিন। এটাই শুধু ধ্বংস। আমি তোকে ভালোবাসি না বলে ছুলে তুই ঠিক আমার ওপর ঘৃণা নিয়ে দূরে গিয়ে বাঁচতে পারবি। কিন্তু কিন্তু ভালোবাসি বলে ছুলে কাছে টানলে তারপর তারপর যদি কখনো আমাদের সত্যিই আলাদা হতে হয়, তখন তুই বাঁচতে পারবি না আমাকে ছাড়া। এ ভয়টাই পাই আমি। কঠোরভাবে ভয় পাই। আমি চাই না আমার অনুভূতি জানতে। সেটা জেনে তোকে জানাতে চাই না। মনে কথাগুলো অনবরত আওড়াচ্ছে ঈশান। বাড়ির সামনে চলে এসেছে তারা। গাড়ি থামতেই চোখ মেলল তিতির। মেয়েটা ঘুমায়নি, ফোন পার্স হাতে গাড়ি থেকে নেমে সরে দাঁড়ালো। ঈশানের গাড়ি ভিতরে ঢুকবে সেই আশায়। তবে ঈশান গাড়ি ঘুরিয়ে আবার রাস্তার দিকেই করলো। তিতির ভ্রু কুঁচকে এগিয়ে এসে নিচু হয়ে বলল, বাড়ি আসবেন না? ঈশান তাকালো না তিতিরের দিকে। গম্ভীর গলায় বলল, ঢাকা যাচ্ছি, কবে ফিরবো বলতে পারছি না। গাড়ি চলতে শুরু করতেই দ্রুত পায়ে আবার গাড়ির সাথে তাল মেলালো তিতির। বাড়ির সবাই টেনশন করবে তো? হঠাৎ জানিয়ে দেব, আর জীবনে যা কিছু হয় হঠাৎই হয়। দ্রুত ভিতরে যা, আঙ্কেল গেট আটকে দিন। দারোয়ান খানিক দূরেই দাঁড়ানো, মাথা নাড়ল। তিতিরের দিকে ভুলেও তাকালো না ঈশান। ধুলো উড়িয়ে চোখের আড়াল হলো। তিতির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঈশানের আজকের ঢাকা যাওয়ার কথা ছিল বুঝি? কই সে তো জানতো না।
জানবেই বা কি করে? সেদিনের পর তো কথাই হয়নি। আর না তো ঈশানকে নিয়ে সে কাউকে জিজ্ঞেস করেছে। আম্মাজান ঘরে যান, গেট আটকাই দেই। তিতির ধীর পায়ে গেটের ভিতরে আসে। বুকটা হু হু করছে, ফাঁকা ফাঁকা লাগছে তার। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। যে তাকে ভালোবাসে না তার জন্য বুকটা পোড়ে। মানে হয় কোনো? গাড়ির গতি হাই স্পিডে উঠে গেল চোখের পলকে। অশান্তি লাগছে তার, হাতটা অবশ লাগছে। নিজেকে অসহায় লাগলো তার। বোকা কাপুরুষরাই নিজের অনুভূতি বোঝে না, বুঝলেও প্রকাশে অপরাগ। চোখের সামনে ভাসছে তিতিরের পুতুলের মতো মুখখানা, ছলছল চোখ, ভেজা ঠোঁটজোড়া। স্টিয়ারিং এ জোরে আঘাত করলো সে, শব্দ করে গান ধরল।